দর্শক, সারা বছর কোনো না কোনো দুর্যোগ বাংলাদেশকে আক্রান্ত করে। এর প্রধান কারণ দুটো: প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট দুর্যোগ। এর মোকাবেলা ও সচেতনতায় আমাদের করণীয় কি, এ বিষয়ে জানব। তার আগে আমি মোহাম্মদ মানসুরুল হক সবাইকে আমন্ত্রণ জানিয়ে পরিচয় করে দিচ্ছি আজকের অতিথির সাথে। আছেন মোহাম্মদ জহিরুল হক, সাবেক মহাপরিচালক, অতিরিক্ত সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। এছাড়াও গ্যালারিতে উপস্থিত আছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালের কয়েকজন শিক্ষার্থী। সবাইকে আরও একবার আমন্ত্রণ জানিয়ে প্রথমেই সাবেক ডিজি মহোদয়ের কাছে জানতে চাই, আপনি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন এবং সরকারের বিভিন্ন পর্যায়ে আপনি কর্মরত ছিলেন। সরকারে কাজ করা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় কাজ করা, সাধারণ মানুষের সাথে কাজ করা এবং সাধারণ মানুষকে বিভিন্ন দুর্যোগের ক্ষয়ক্ষতি এবং জানমালের ক্ষয়ক্ষতিতে বিভিন্নভাবে আপনি কার্যক্রম পরিচালনা করেছেন। আমরা বলি যে দুর্যোগ ব্যবস্থাপনায় সারা বিশ্বের রোল মডেল। তো এই রোল মডেল হওয়ার পিছনের রহস্যটা আসলে কি? আপনারা সবাই চেনেন, হাওয়াই একটা ইউনাইটেড স্টেটসের একটা স্টেট, 50th স্টেট। তো ওইখানে কনফারেন্সে তারা বলল যে বাংলাদেশ উইথ লিমিটেড রিসোর্সেস, মাইন্ড ইট, উইথ আওয়ার রিলেটিভলি ফিউয়ার রিসোর্সেস উই কুড হ্যাভ ম্যানেজড আওয়ার ডিজাস্টার ম্যানেজমেন্ট যে অ্যাক্টিভিটি। ওখানে একটা ছোট এক্সপিরিয়েন্স বলি। এক ভদ্রলোক বললেন, তখন যে টাইডাল সার্জ হতো, যেটাকে বলি ওই যে জলোচ্ছ্বাস, তো উনি বলছেন যে আমি দেখতে পাচ্ছি যে পানি আসছে, শব্দ হচ্ছে, আমি আমার ছেলেটাকে ডান হাতে ধরলাম, বাম হাত দিয়ে মেয়েটাকে ধরতে গেছি, পারি নাই, দড়ি দিয়ে বাঁধতেছে নিজেকে ওই ছেলের সহ গাছের সাথে। ওই ছেলেকে ভাষায় নিয়ে গেল কক্সবাজার, যে শি ওয়াজ ফাউন্ড ডেড। কিন্তু বরগুনা থেকে কক্সবাজার কত মাইল দূরে। এই কথাটা বললাম এই জন্যে, আমাদের প্রথম দরকার হলো একটা শিক্ষা, যে আমার করণীয়টা কি। এই যে আজকে ছাত্ররা এখানে আছে, আমি যখন ডিজি ছিলাম, আমার মনে আছে 2000 খুব সম্ভব 9 সালের শেষের দিকে আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম যে ঢাকা ইউনিভার্সিটির ডিজাস্টার ম্যানেজমেন্ট একটা কোর্স চালু করা হবে। তখন আগে কিন্তু ওই পড়ানো ছিল না, শুরু আমাদের হাত দিয়ে হয়েছে। আমি ছিলাম তখন ডাইরেক্টর জেনারেল। আমাদের উদ্দেশ্য ছিল নতুন ছাত্রছাত্রী যারা নিউ জেনারেশন, তাদেরকে আপডেট করা যে কেন দুর্যোগটা হয়, আমরা কি করলে এটা মিটিগেট করতে পারি, অ্যাটলিস্ট আমরা ক্ষয়ক্ষতি, জানমালের যে ক্ষয়ক্ষতি, সেটা কিভাবে কমাতে পারি। 70 সালে যখন দুর্যোগটা হলো, তখন আমরা কয়েক লক্ষ লাইফ লস হলো। 90 সালে এসে হলো না কেন? বিকজ অফ আওয়ার এডুকেশন, ট্রেনিং, আমাদের ওয়ার্নিং সিস্টেম, সাইক্লোন শেল্টার। তো আমাদের যেটা আমাদের মনসুর সাহেব একটু আগে বললো যে রহস্যটা কি, রহস্যটা একটাই যে আমরা অ্যালার্ট, আমরা জানি দুর্যোগ আসবেই, আমাদের দুর্যোগের মধ্যেই বাস করতে হবে। যেমন এই যে এখানে ছবি দেখা যাচ্ছে, আমাদের যে বেড়িবাঁধ দেয় সরকার ফ্লাডটাকে ঠেকানোর জন্যে, বন্যার পানি, সেটা কেটে ঘর করছে। এখন আপনি যদি বেড়িবাঁধটাকে আঘাত করেন, তা ও তো দুর্বল হবেই। পাহাড় কেটে ঘর করছে। চিটাগাং, আমি যখন ছিলাম চিটাগাং, একটা ল্যান্ডস্লাইড হয়েছিল, কয়েকটা ফ্যামিলি কয়েক সেকেন্ডের মধ্যে। কেন? ওরা পাহাড় কেটে সমতল জায়গা তৈরি করে ঘর করছে। পাহাড়টা হচ্ছে মাটির, তো যখনই বন্যার পানি আসে, ফ্লাশ আসে, তো স্বাভাবিকভাবে মারা যাবে। আমার বলার উদ্দেশ্য ছিল সেটা, আমরা চেষ্টা করব সো দ্যাট উই ডু নট ক্রিয়েট এনি হ্যাজার্ড টু আওয়ার লাইফ। যে 7 রিক্টার স্কেলে বাংলাদেশের বা ঢাকা শহরে বিশেষ করে প্রায় 70% বিল্ডিং ধসে পড়বে। ভূমিকম্প পরবর্তী বা কার্যক্রম আমরা কিভাবে করব, সেই পরিকল্পনাটা আমাদের করতে হবে। সেই পর্যায়ে পরিকল্পনা কি বাংলাদেশ সরকারের পর্যাপ্ত রয়েছে? লি কুয়ান ইউ, সিঙ্গাপুর, 65 সালে ক্ষমতা নেওয়ার পর উনি প্রথমে করলেন যে আমার প্রায়োরিটি করতে হবে, যে আমি কোন কাজটা আগে করব। আমি সরকারের কাছে রিকোয়েস্ট করব, যদিও আমি একজন গভর্নমেন্ট অফিসার ছিলাম, নাও আই এম রিটায়ার্ড, সুতরাং অ্যাজ এ সিটিজেন আমি রিকোয়েস্ট করব যে আমাদের কিছু প্রায়োরিটি করতে হবে। যেমন ঢাকা মেডিকেলকে আমরা রেকটিফিকেশন করার জন্য একটা পলিসি নিয়েছিলাম, পারহ্যাপস ইউ ক্যান রিমেম্বার। ঢাকা মেডিকেল যদি ভেঙে পড়ে তাহলে যাবে কোথায়? আমাদের উদ্দেশ্য ছিল ঢাকা মেডিকেল কলেজটাকে স্ট্রেনথেন করব। কিভাবে? বাইরের থেকে কলাম সেট করে, কিছু টেকনিক্যাল বিষয় আছে যেটা ইঞ্জিনিয়ার সাহেবরা বলতে পারবে, কিন্তু আমাদের কনসেপশনটা ছিল মানুষের দাঁড়ানো জায়গা করতে হবে। রেস্কিউ আপনি কিভাবে করবেন যদি বিল্ডিংয়ে ভেঙে পড়ে ঢাকা মেডিকেল? এই জন্য গভর্নমেন্টের উচিত হবে প্রথমে একটা প্রায়োরিটি সেট করা। ধন্যবাদ স্যার, আমরা আবার আপনার কথা শুনবো। তার আগে পাবলিক রিয়াকশন দেখব। সাধারণ জনগণ প্রাকৃতিক বা মনুষ্যসৃষ্ট দুর্যোগের ব্যাপারে কি বলছে তা আমরা এখন স্ক্রিনে শুনবো। মানুষকে সচেতন করতে হবে পাহাড় কাটার এফেক্ট কি। পাহাড় কাটার এফেক্ট হচ্ছে যে একটা প্রাকৃতিক অনাচার হবে, ভূমিধস হবে, তখন এটাকে আর প্রটেক্ট করার মানুষের পক্ষে সম্ভব না।
এখন কিন্তু আমি যদি পাহাড়ের পাদদেশে যদি বাড়িঘর না তৈরি করি এবং পাহাড়ের মধ্যে যদি আমার হাঁটার পথ যদি সুন্দর হয়, তাইলে তো আর এটা ভেঙে পড়ার সম্ভাবনা। দেখা গেছে আপনার অফিসে অগ্নি নির্বাপক ব্যবস্থা একটা আছে, কিন্তু আপনার অফিসের স্টাফ যারা আছে ওটা ঠিক মতো ব্যবহার করতে পারে কি না, এবং আপনার ট্রেনিং দেন কি না, আপনার ট্রেনিং দিতে হবে, তাইলে ওরা বুঝবো যে কীভাবে চালানো হয়। আগুন লাগলে তৎক্ষণাৎ ওরা একটা ব্যবস্থা নিতে পারে। মানব সৃষ্টি দুর্যোগগুলোর মধ্যে প্রথম যে করণীয় কাজটা, আমাদের প্রত্যেক মানুষকে নিজেদের চরিত্রগত সংস্কার হতে হবে এবং এই সংস্কারটা ডে বাই ডে প্রসার করতে হবে। রাষ্ট্রীয় দায়ভার থেকে এই সংস্কারটাকে সমগ্র বাংলাদেশ মিডিয়া এবং বিশ্বকে জানাতে হবে। যেমন আপনারা এখন বলতেছেন, জিনিসটা নিয়ে প্রশ্ন করতেছেন, এরকম 2-4 জনে প্রশ্ন করবেন, মানুষের মন মানসিকতা কি সেটা জানতে পারবেন। এইটা দেখে আবার একজনের মনে ভালো একটা চিন্তা আসবে। এই যে আপনারা যেই কাজটা শুরু করেছেন প্রচার মাধ্যমের মাধ্যমে, এইখানেও একটা জায়গা থাকে আমাদের বিভিন্ন প্রচার মাধ্যম, ইলেকট্রনিক হতে পারে, প্রিন্টিং হতে পারে, সেইখান থেকেও সচেতনতা তৈরির জায়গা অবশ্যই আছে। বিভিন্ন এনজিওগুলো কাজ করবে আরও আশা করি। ওভারঅল দায়িত্বটা নিতে হবে জাতীয় পর্যায়েই। আপনার স্বার্থের জন্য আপনি মানুষের অকল্যাণ করলেন, আপনি মানুষের সাথে ফ্যাসাদ সৃষ্টি করলেন, দেশের বিপদ ডেকে আনলেন। হ্যাঁ, তো এটি আমার মনে হচ্ছে এটাই মানব সৃষ্টি দুর্যোগ। সচেতনতা কখনোই বয়স ভিত্তিক না, সচেতনতা যে শুরু হওয়া উচিত একদম ছোটোবেলা বয়স থেকে। আপনি যদি ছোটোবেলা থেকে আপনার যদি মানে সব কিছু ঠিক থাকে, আপনি যদি সব জানেন, তাহলে আপনি অ্যাডাল্ট লাইফে আপনি যখন একটু বড় হবেন, যখন আপনি ম্যাচিওর ইনাফ হবেন, তখন আপনি এগুলো ডিল করতে পারবেন। দুর্যোগগুলো নিজেরা সৃষ্টি করি, সেগুলো আমরা কিছু মানুষ যারা সৃষ্টি করি তারা তো করি, কারণ তাদের মধ্যে আল্লাহ তাআলা মনুষ্যত্ব বোধ দেয়নি আমার যতটুকু মনে হয়। আর যাদেরকে দিয়েছে তাদের উচিত যে ওই দুর্যোগগুলা নিজেরা প্রতিরোধ করা, প্লাস হচ্ছে মানুষকে শেখানো যে আমি করতেছি প্লাস তোমরাও করো। যত শিক্ষিত মানুষ তার চুরি তত বেশি। পারিবারিক শিক্ষা এখন সব কিছুরই তো ভালো থাকবে, নেগেটিভ সাইড থাকবে, পজিটিভ সাইড থাকবে, বাহ্যিকতা তো থাকবেই। এখন আমাকে চিন্তা করতে হবে আমি কোন দিকে যাব। যদি আমি শুধু নিজের কথাই চিন্তা করি, তো তা আমি নিজে শুরু, নিজে খেয়ে শেষ, নিঃশেষ, কাজ শেষ। এই যে 2024-এ যে কয়েকটা ঘূর্ণিঝড় হলো, তার মধ্যে আমরা খুব একটা প্রাণহানি হতে দেখিনি। কিছু কিছু জায়গায় শূন্যে চলে এসেছে বা সিঙ্গেল ডিজিটে এসছে। তো এই যে একটা উন্নতি হলো, তো এই উন্নতিটার পিছনে আসলে মেকানিজমটা কি ছিল? প্রথম আমি যেটা বলবো, মূল রহস্য, বাংলাদেশের মানুষ অত্যন্ত সাহসী। সেটা শুধু দুর্যোগের জন্য না, ইভেন বর্ডারে, আমি ইউএনও হিসেবে বর্ডারে চাকরি করেছি, আমি দেখছি যে এরা এত সাহসী, অস্ত্রের সামনে ভয় পায় না। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে যারা স্টেক হোল্ডার, যারা ক্ষতিগ্রস্ত বেশি হয়, যেমন উপকূলীয় এলাকা, তারপরে পাহাড়ি এলাকা, নদী সংলগ্ন বাঁধ ভেঙে যায়, তারপরে চর ভেসে যায়, এরা খুবই পরিশ্রমী। এবং আমি আরেকটা বিষয়কে আমরা বলতে পারি যে আর্লি ওয়ার্নিংটা ডেভেলপ করেছে, যে 90-এর দশকে আর্লি ওয়ার্নিং সিস্টেম, এবং এখন 2023, 24, 25-এ আর্লি ওয়ার্নিংটা অনেক ডেভেলপ। এটা একটা আগে যেমন শুধু মাইকিং করা হতো, এখন শুধু মাইকিং না, মানে তাদেরকে ক্যারি করে সাইক্লোন শেল্টারে নেওয়া হয়। এটাও আরেকটা। পর্যাপ্ত সাইক্লোন শেল্টার কি রয়েছে? আমি মনে করি এর সংখ্যা আরও বাড়ানোর দরকার এবং ইজি অ্যাক্সেস করার দরকার। জি স্যার, আপনার কথা আরও শুনবো, তার আগে দর্শক গ্যালারি থেকে আমরা কিছু প্রশ্ন নিয়ে আসি। আমি নওশিন জাহান চৈতি। স্যার, আপনার কথা শোনা এতক্ষণ আমরা যতটুকু শুনলাম, এর ভিত্তিতে স্যার আপনার কাছে আমার দুটো কোয়েশ্চেন আছে। একটা হচ্ছে যে স্যার, আপনি বললেন যে ভূমিকম্পের কথা, আর নগর দুর্যোগের ক্ষেত্রে আরেকটা যে জিনিস আছে সেটা হচ্ছে স্যার আগুন। তো এই দুইটা জিনিসের ক্ষেত্রে সবার প্রথম আমরা যে ফার্স্ট রেসপন্ডার হিসেবে যাদেরকে দেখি, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। রিসেন্ট টাইমে যে ঘটনাগুলো ঘটছে স্যার, ইভেন সচিবালয়ে যে আগুন হলো তখনও হচ্ছে একজন অগ্নি নিরাপত্তা কর্মী মারা যায়। ওনাদের হচ্ছে হয়তো কিছু লজিস্টিক্যাল সাপোর্টের কমতি আছে, এবং তাদের হচ্ছে প্রপার অ্যাক্ট অ্যান্ড আইন কানুন এগুলোরও হয়তো স্যার কিছু কমতি আছে। তো স্যার, আমি যেটা জানতে চাচ্ছি যে আপনি এই ক্ষেত্রে কি মনে করেন যে কোনো সংস্কার তাদের জন্য দরকার কিনা? আর আরেকটা কোয়েশ্চেন যেটা স্যার, তরুণরা এখন অনেক ইনভলভ হইতে চায় স্যার, সেটা আপনি যেটা বললেন যে আরবান ভলেন্টিয়ার যে প্রোগ্রামটা ছিল স্যার, এটা আবার কোনোভাবে রিভাইভ করা যায় কিনা স্যার? মানে আপনার প্রশ্ন সামারিটা যদি বলি যে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের সংস্কার জি স্যার করণীয়, বা বর্তমান তরুণরা কিভাবে আরো সম্পৃক্ত হবে এই বিষয়ে জানতে চাচ্ছেন। যে লজিস্টিক বর্তমানে আছে, যেমন এই যে ল্যাডার একটা ইম্পর্টেন্ট জিনিস। একটা জায়গায় গেল যে আগুন নিভালো 10 তলার উপরে, ল্যাডার সাফিসিয়েন্ট না, সুতরাং তাদের এই দরকার লজিস্টিক। গাড়ি ঢুকতে পারছে না। ও আরেকটা ভাইটাল পয়েন্ট,
জনগণ এত বেশি ক্রাউডেড হয়ে যায়, একটা গাড়ি যাবে, গাড়ি যেতেই পারছে না। কেন? সবাই উৎসুক, কৌতূহলী জনগণ আমাদের খুব বেশি। একটা সাইকেলের টায়ার বাস্ট হলে হাজারখানেক জোর হয়ে যায়। এই যে অ্যাটিটিউড, এইগুলো আমাদের মনে করি আমাদের উই নিড টু অ্যাড্রেস, যে জনগণ যদি সরে যায়, ওদেরকে জায়গা করে দেয়, তাহলে এখানে। সুতরাং যেটা আপনি বললেন যে সংস্কার, আমি মনে করি সংস্কার চাইতে বড় আগে দরকার হচ্ছে যে তাদের লজিস্টিক কিছু সাপোর্ট দেওয়া আর এক্সটেনশন করা, সোজা কথা। স্যার, উনি আরেকটা জানতে চাচ্ছেন যে তরুণরা সাধারণ দুর্যোগ ব্যবস্থাপনায় কিভাবে আরো সম্পৃক্ত হতে পারে। এখন যেটা এই যে পড়াশোনা করা হচ্ছে, এটা তো একটা গ্রাজুয়েশন ডিগ্রির জন্য। তরুণদেরকে যেটা স্টিল আছে, শহরে কতটুকু আছে আমি ঠিক জানি না, বাট গ্রাম অঞ্চলে বিশেষ করে উপকূলীয় এলাকাতে ওখানে প্রতি বছর তারা এনজিওর মাধ্যমে ট্রেনিং দিত, যারা স্টেক হোল্ডার এবং নেক্সট জেনারেশন, ইয়ং জেনারেশন। আসসালামু আলাইকুম, আমি গাজী সাইফুল ইসলাম, পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, ডিপার্টমেন্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট রেজিলিয়েন্স, মাস্টার্স শেষ বর্ষ। আমার প্রশ্নটি স্যারের কাছে হলো যে বাংলাদেশ জাপানের মতো ভূমিকম্প প্রবণ দেশ না হলেও বাংলাদেশে কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে ভূমিকম্পের। তো এই ক্ষেত্রে হচ্ছে বাংলাদেশ আসলে ভূমিকম্প ঝুঁকি মোকাবিলা করার জন্য পর্যাপ্ত সক্ষমতা রয়েছে কিনা, এবং আমরা বিভিন্ন ধরনের গবেষণা আমরা দেখছি, সেক্ষেত্রে আসলে পলিসি লেভেলে আসলে এগুলো অন্তর্ভুক্ত করা হচ্ছে কিনা, এবং বাংলাদেশ সরকার আসলে এটা নিয়ে আসলে সামনে ভবিষ্যতে কী ভাবছে সেটা নিয়ে। একটা মাল্টি স্টোরি বিল্ডিং হবে, আপনার পাইলিং একটা কোডে বলা আছে যে এত ফিটের বেশি পাইলিং হলে সেখানে মাল্টি স্টোরি বিল্ডিং হবে না, কারণ ওইটা হয় কি বিল্ডিংটা পানির উপরে ভাসতে থাকে আজীব। তবে আপনার যেটা প্রশ্ন, যে এটা কিন্তু আইনে আছে, আইনগত আমার জানা মতে আইনগত ত্রুটি এখনো পর্যন্ত। এই যে আইন রয়েছে কিন্তু বাস্তবায়ন হচ্ছে না, তো বাস্তবায়ন করার দায়িত্বটা অ্যাকচুয়ালি কার? গভর্নমেন্টের, যারা ডিপার্টমেন্ট। সেক্ষেত্রে সেখানে আমি মনে করণীয় হচ্ছে যে যিনি কোডটা বিল্ডিং কোড অ্যাভয়েড করলেন, কনস্ট্রাক্টর অথবা যিনি ওনার অফ দি ল্যান্ড, উনি যেমন দায়ী, আমাদের যিনি দায়িত্ব ছিল এটা সুপারভিশন করা, উনিও সমানভাবে দায়ী। এবং এই যে আপনারা যারা মিডিয়াতে আছেন, আপনাদেরও একটা দায়িত্ব আছে যে একটা তুলে ধরা, একটা ইঞ্জিনিয়ারদের তো অবশ্যই প্রকৌশলী সাহেবদের অবশ্যই দায়িত্ব আছে। আমার একটা ব্যক্তিগত মতামত হলো যে আপনারা ওয়ান টু লাস্ট, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলে যে আমরা শুরু করি কিন্তু শেষ করি না। একটা তদন্ত শুরু করলেন, শেষ করে একটা সাজেশনে আসেন, সে লুফলগুলো বের করেন, কি কি ত্রুটি ছিল, কেন ঘটনাটা ঘটলো, এবং তার রেমেডি কি, ওয়ে আউট কি। আমি খন্দকার সাদিয়া আঞ্জুম। আমার প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের মতো নিম্ন আয়ের দেশগুলোতে দুর্যোগ প্রস্তুতি মূল্যায়নের জন্য কোন কোন সূচক ব্যবহার করা যেতে পারে? ওয়েদার অল দি মেজারমেন্টস আর ওকে অর নট, তাই তো? সূচক বলতে তো একটা কথাই আমরা বুঝি, তবে আমরা এটুকু বুঝি, বা যেটুকু গভর্নমেন্টের নিয়ম বা আমরা যেটা প্র্যাকটিস করেছি, যে বিল্ডিং কোডটা যেভাবে তৈরি করা হয়েছে ওখানে সূচক একটাই, যে বিল্ডিংয়ের জন্য যেন 7 রেক্টর স্কেলটা টলারেন্স করতে পারে, 12 ফিট পর্যন্ত যেন ঢেউ সে সহ্য করতে পারে। যখন ফ্ল্যাশ ফ্লাড হয়, পাহাড়গুলো যেন কেটে আমরা ক্ষতি না করতে পারি, কিন্তু এখানে কোনো ইন্ডেক্স দিয়ে মেজারমেন্ট করার কোনো সুযোগ নাই। আসসালামু আলাইকুম স্যার, আমি নাওশিন তাবাসসুম, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে স্নাতকোত্তর করছি দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে। আমার প্রশ্নটি হচ্ছে যে বাংলাদেশে ঢাকা শহরে যে বহুতল ভবনগুলি আছে, এটাতে অগ্নিসংযোগ এবং ভূমিকম্পের মাত্রাতিরিক্ত ঝুঁকি রয়েছে। এটাকে অ্যাড্রেস করার জন্য বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ইতিমধ্যে কি মাল্টি হ্যাজার্ড রিস্ক অ্যাসেসমেন্টের মতো কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, বা সেটা বাস্তবায়নের জন্য কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? বাংলাদেশ গভর্নমেন্টের যে পদক্ষেপগুলো গৃহীত হয়, এই যে আমাদের ফায়ার সার্ভিস যে ডিপার্টমেন্ট আছে, এছাড়া বাংলাদেশ সরকারের আর অন্য কোনো ডিপার্টমেন্ট মনে হয় এইগুলো রেস্কিউ, বিশেষ করে হলো রেস্কিউ করে হলো ফায়ার সার্ভিস। স্থানীয় যারা জনপ্রতিনিধি, তাদের প্রত্যেকে ওই যে নেটিভ একটা থাকে না প্রস্তুতি, এই প্রস্তুতি সব জায়গাতেই আছে। তো এইভাবে আমরা মেজার করে বলতে পারবো না যে কি কি আছে। আমি সুমাইয়া তাবাসসুম, বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের ডিজাস্টার ম্যানেজমেন্ট রেজিলিয়েন্স ডিপার্টমেন্টের 3য় বর্ষে অধ্যয়নরত আছি। আমার প্রশ্নটি হচ্ছে, প্রচলিত জ্ঞান বা ইন্ডিজেনাস নলেজ বহু বছর ধরে বাংলাদেশ এবং বৈশ্বিক প্রেক্ষাপটে দুর্যোগ মোকাবেলা এবং জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপটে আমরা কি এই সকল জ্ঞানকে প্রাতিষ্ঠানিকভাবে ব্যবহার করে দুর্যোগ মোকাবেলা করতে পারি কিনা?
প্রাতিষ্ঠানিক জ্ঞান অবশ্যই তৈরি করতে হবে। এই জন্যই তো এই ডিপার্টমেন্ট খোলা হলো, এই ডিপার্টমেন্টকে আরেকটু বাড়াতে হবে। এবং আমার একটা সাজেশন ছিল এবং মনে করি এখনই করা উচিত, যে আমি বলেছিলাম যে আমরা ওই বিদেশে ট্রেনিং নিতে না যেয়ে বিদেশিদেরকে এখানে নিয়ে আসেন, বরগুনাতে একটা ট্রেনিং ইনস্টিটিউট করেন, যে কিভাবে মোকাবেলা করতে হয় প্র্যাকটিক্যালি দেখাতে হবে, বাঁধটা কিভাবে ধ্বংস হয়, কিভাবে আমরা রক্ষা করতে পারি। এটা ভেরি গুড কোশ্চেন এবং এটা রেলিভেন্ট কোশ্চেন, এইটা করার দরকার। আমি জানতে চাচ্ছিলাম যে আমরা জানি বিভিন্ন প্রচলিত জ্ঞান আছে, যেমন হচ্ছে আকাশে কালো মেঘ দেখা গেলে ঝড় আসবে, বা নদীর কোন দিক থেকে ঢেউ আসলে হচ্ছে সেটা জলোচ্ছ্বাস হবে। এই ধরনের যে জ্ঞানগুলো, এগুলো তো বহু বছর ধরে প্রচলিত আছে, কিন্তু সেই জ্ঞানগুলোকে কি আমরা প্রাতিষ্ঠানিকভাবে ব্যবহার করতে পারি না? কারণ গ্রামের একটা কৃষককে প্রাতিষ্ঠানিক জ্ঞানের মধ্যে এগুলো অলরেডি ইনক্লুডেড। জি স্যার। আমি জেবিন সুলতানা, বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগে অধ্যয়নরত আছি। আমার প্রশ্নটি হচ্ছে, আমরা জানি যে বাংলাদেশে 8 মাত্রার ভূমিকম্প হওয়ার ঝুঁকি রয়েছে, তো আমরা এখন থেকে কি পদক্ষেপ নিলে আমাদের কমিউনিটি প্রিপেয়ারনেস লেভেলটা বাড়ানো সম্ভব? আপনার প্রশ্নের যদি আমি বলি যে আপনি কোন একটা এলাকায় যেখানে বাস করেন, সেখানে আপনি একটু প্রতিবেশী, বিশেষ করে কোন একটা স্লাম এরিয়াতে বস্তিতে একটু যাবেন, যে বলবেন যে আচ্ছা আপনি কি এই সম্বন্ধে জানেন, এবং যদি জানেন কি করণীয় বলেন তো। বেশিরভাগ ক্ষেত্রে বলবে সবাই যে আমরা জানি না, কেউ বলবে না। আসলে ব্যক্তিগত প্রস্তুতি নাই। এখন সরকার একটা আইন করে দিল, আইন করার পরে জনগণ বা যারা স্টেক হোল্ডার তাদেরকে তো মোটিভেশন করার দরকার। সে মোটিভেশনটা জায়গাটাতে আমরা পিছিয়ে গেছি। তবে অবশ্যই এটা আপনার সাথে আমি একমত। আসসালামু আলাইকুম স্যার, আমি নুসরাত জাহান মৌলি, পড়ছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে 3য় বর্ষে। স্যার, আপনার কাছে আমার প্রশ্নটি দুর্যোগ রিলেটেড না, এটি মেইনলি হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট রিলেটেড। স্যার, আমরা যে এই ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করছি, এই সাবজেক্টটি তুলনামূলকভাবে নতুন, তো সেই ক্ষেত্রে যে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট অধিদপ্তর এর অধীনে আমাদের ইন্টার্নশিপের অপরচুনিটিগুলো কী কী? There is an opportunity এবং you should avail of this opportunity. এবং আমার মনে হয় করা হবে। অপরচুনিটি তো নাই, জাস্ট ঢাকা ইউনিভার্সিটি পাচ্ছে, আমরা পাচ্ছি না। ঢাকা ইউনিভার্সিটিতে এই সুযোগটা আছে যে আমরা এখানে ইন্টার্নশিপ করার জন্য ছাত্রদের, কারণ ইন হ্যান্ড প্র্যাকটিক্যাল নলেজটা নেওয়ার জন্য। তো আপনাদের ইউনিভার্সিটি অ্যাপ্রোচ করুক, আমার মনে হয় এটা করানো যাবে। স্যার, আমার আরেকটি প্রশ্ন হচ্ছে, আমাদের এই বিষয় রিলেটেড আমাদের গভর্নমেন্ট জবের অপরচুনিটিগুলো কী কী? সিঙ্গাপুরে যখন আমরা এই ট্রেনিংটা, এরকম একটা ট্রেনিং নিয়েছিলাম সিভিল সার্ভিস কলেজে, ওনারা বলছে যে সিলেবাসটাই করা হবে প্র্যাকটিক্যালি নিড বেসড বলা হয়, শব্দটা হচ্ছে নিড বেসড। আপনার প্রতিষ্ঠানে যায় যে আপনার কি কি দরকার, তো উনি বলবে যে আমার ফ্যাক্টরি চালাতে গেলে আমার এই লাইনে এডুকেশন দরকার, সেই অনুযায়ী তাদের কারিকুলাম তৈরি করা হয়েছে এবং তারা নিচ্ছে। এই কোশ্চেন আপনি করছেন, আমি যাচ্ছিলাম, আমি আপনাদের সবাইকে এই কোশ্চেনটা করতাম যে আপনারা কি কোনো সময় চিন্তা করেছেন যে পাশ করে আপনারা যে বিদ্যাটা অর্জন করলেন, লেখাপড়াটা শিখলেন, বাস্তবে যে অভিজ্ঞতা যারা ফেস করে তাদের সঙ্গে কি টালি করে দেখছেন যে এটা কি কাজে লাগবে? এটা কিন্তু আমি বলতে যাচ্ছিলাম, তা আপনি বলে দিয়েছেন, থ্যাংক ইউ। যে এটা আসলে খুবই ইম্পর্টেন্ট জিনিস। আর আরেকটা জিনিস হলো রেজিলিয়েন্সটা, আপনারা পড়েন না রেজিলিয়েন্স? এটা তো বই আছে। এটা এক কথায় কেউ সহজ করে বলতে পারেন যে জিনিসটা কি? বাংলায় একটু বলেন তো, আমি একটা অশিক্ষিত লোক, রেজিলিয়েন্স বলতে কি বুঝি আমি, কারণ এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। স্যার, রেজিলিয়েন্স মিনস হচ্ছে যে আমি যদি চিন্তা করি স্যার একটা কোস্টাল এরিয়াতে, সেইখানে স্যার যদি রেজিলিয়েন্স আমরা আনতে যাই, তাহলে স্যার সেইখানে ডেভেলপমেন্ট যে সেক্টরটা, না অত কঠিন ভাষা না। আমি বলি, আমার একটা টিনের ঘর ছিল, ওয়াশ আউট হয়ে গেছে। আমার দুর্যোগের পরে আমার ওই টিনের ঘরটা যেন অ্যাটলিস্ট থাকে, বিল্ডিং হলে তো ভালো, আলহামদুলিল্লাহ। ক্লিয়ার? রেজিলিয়েন্সের অর্থ হলো এইটা, এইভাবে বলতে। তাজতানে আমি পড়ছি ডিজাস্টার ম্যানেজমেন্ট রেজিলিয়েন্ট বিউপির 3য় বর্ষে। আমার একটা প্রশ্ন ছিল না, মতামত ছিল। আমরা দেখে থাকি যে ফার্স্ট রেসপন্ডার হিসেবে ফায়ার সার্ভিসের লোকেরা থাকে এবং অনেক প্রশিক্ষণ লোকেরা থাকে, কিন্তু আমরা কি চাইলে পারি না যারা এখন বর্তমানে শিক্ষা মানে দুর্যোগ ব্যবস্থাপনায় শিক্ষা অর্জন করছে তাদেরকে ইনকর্পোরেট করতে, যেমন বিভিন্ন ভলেন্টিয়ারিং অ্যাক্টিভিটিস, তারপর যেগুলা কাজ আমরা যেগুলো করতে পারি সেগুলোকে সরকারিভাবে বা এই স্টুডেন্ট লেভেলে ইনকর্পোরেট করতে পারি নাকি আর কি? থ্যাংক ইউ। আমি তো মনে করি এটা একটা খুবই সুন্দর প্রস্তাব, করা উচিত। এবং আমি এখানে আরেকটু যোগ করি, আমরা ইউনিভার্সিটির কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা এদেরকে একটা আইডি কার্ড দিবেন যে এরা ডিজাস্টার ম্যানেজমেন্টে অভিজ্ঞ। আমরা যাদেরকে ট্রেনিং দিয়েছিলাম ভলান্টিয়ার হিসেবে, তাদেরকে আমরা আইডি কার্ড দিতাম যে হ্যাঁ উনি একজন ভলান্টিয়ার, দুর্যোগ কর্মী।
তাহলে আপনারা যেহেতু গ্রাজুয়েশন নেবেন, আপনারা দেশের একটা সম্পদ, ডিজাস্টার ম্যানেজমেন্ট যদি কোনো সময় কোনো ডিজাস্টার হয়, বিশেষ করে ফায়ার অ্যাক্সিডেন্ট, এইগুলো আপনাদেরকে সাথে সাথে কোন এলাকায় কার বাড়ি এর একটা ডাটাবেস যদি লিঙ্ক থাকে, দেন দেয়ার ফায়ার সার্ভিস আপনাদেরকে কল করতে পারবে। যেমন পুলিশকে কল করে, পুলিশ দৌড়ে আসে আইন শৃঙ্খলা, আপনারা তাদেরকে পুলিশকে সহযোগী হিসেবে কাজ করবেন। আপনারা শিক্ষিত লোক হিসেবে সামনে দাঁড়ালে আমি মনে করি ইটস এ গুড প্রস্তাব। আমি ছোয়া খানম, পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রেজিলিয়েন্স বিভাগে। স্যার, আপনি বলেছিলেন জলোচ্ছ্বাস এবং সাইক্লোনের কথা। তো বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে যে জলবায়ু পরিবর্তনের কারণে এগুলো আরও বেশি হচ্ছে। তো আমরা কিভাবে এই জলবায়ু পরিবর্তন মোকাবেলা করার জন্য বাংলাদেশের মতো দুর্যোগপ্রবণ দেশে দীর্ঘমেয়াদী টেকসই পরিকল্পনায় প্রযুক্তিকে ব্যবহার করতে পারি? ক্লাইমেট চেঞ্জ হচ্ছেটা কি জন্য, এটা কিন্তু এক্সপার্টরা বলতেছে ডিউ টু কার্বন এমিশন। ইন্টারন্যাশনাল লেভেলে দে আর ওয়ার্কিং। আমরা আশা করি যে খুব বেশি এমিশন কন্ট্রোল করা যাচ্ছে আর কি। ক্লাইমেট চেঞ্জের শিকার কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ এটাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু এটার কারণটা কি? কারণটা হচ্ছে উন্নত বিশ্বে শিল্প কারখানার মাধ্যমে তেল কয়লা পোড়ানোর মাধ্যমে কার্বনের পরিমাণ বাড়ছে এবং এটার প্রভাব ভৌগোলিকগত কারণে বাংলাদেশ যেহেতু একটি দুর্যোগ প্রবণ দেশ এখানে পড়ছে। তো এই জায়গাটাই এই যে আমরা কপ কনফারেন্স বা বিভিন্ন কনফারেন্সের মাধ্যমে আমরা বলছি যে ক্লাইমেট চেঞ্জ ফাইন্যান্স বা ক্লাইমেট ফাইন্যান্স এগুলো বলছি। তো এটার পাশাপাশি আরেকটা শব্দ রয়েছে যে ক্ষতিপূরণ। তো বাংলাদেশ সরকার কি আন্তর্জাতিক বা উন্নত বিশ্ব থেকে আন্তর্জাতিকভাবে এই ক্ষতিপূরণটা আদায় করতে পারবে বলে আপনি মনে করেন? ওয়ার্ল্ড ব্যাংক বা আইএমএফ যখন এটা দেয়, আমাদেরকে সাপোর্ট দেয়, ফাইন্যান্সিয়াল সাপোর্ট, তখন কিন্তু এই জিনিসগুলো আসে, ইকুয়েশনে চলে আসে যে আমরা এটা কি ক্ষতিপূরণ না সাপোর্ট, অনুদান নাকি ক্ষতিপূরণ কি বলবো? সাপোর্ট, নট অনুদান, নট ক্ষতিপূরণ। কিন্তু ডিজার্ভ করে ক্ষতিপূরণ। পলিসি পারপাসটা হচ্ছে ক্ষতিপূরণ আর আমাদেরকে দিচ্ছে হলো সাপোর্ট। আলটিমেটলি এটা তো ক্ষতিপূরণই হচ্ছে যে আমাকে এমিশন আমি কমাতে পারছি না, এই জন্য আমি তৃতীয় বিশ্বকে আমি এত টাকা সাপোর্ট দিলাম। এটা শুধু বাংলাদেশ না, এটা যারা আমরা লোয়ার ডেভেলপমেন্ট আছি তাদেরকে সেই ঘোষিত সাপোর্ট বা অনুদান বা ক্ষতিপূরণ আমরা যেটাই বলি সেটা কি আমরা পাচ্ছি পর্যাপ্ত? পাই। সাফিসিয়েন্ট কিনা এটা নিয়ে বিতর্ক থাকতে পারে, বাট এটা পাই। বাংলাদেশে আমরা দেখছি যে প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মনুষ্য সৃষ্ট দুর্যোগটা অনেক বেশি পরিমাণে হচ্ছে। তো মনুষ্য সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের অবস্থানটা অ্যাকচুয়ালি কোথায়? আমরা এক্ষেত্রে আমি মনে করি যে একটু কিছু কিছু ক্ষেত্রে আমাদের ত্রুটি রয়ে যাচ্ছে। যেমন শব্দ দূষণ আমরা বলি, হর্ন। আমি যদি বলি যে না আমি 10 বছর ধরে গাড়ি চালাই, আমি হর্ন দিব না, এই অ্যাটিটিউড কিন্তু আমাদের যখন ড্রাইভারদের ট্রেনিং দেওয়া হয় তখন তাদেরকে বলা হয় যে এই করবা ওই করবা ওই করবা, লাইসেন্স থাকবে ইত্যাদি ইত্যাদি, হর্ন দিও না, এই কথাটা কোনোদিন এই মোটিভেশনটা তাদের নাই। এই যে সুন্দরবন আর একটা ভালো এক্সাম্পল, আমরা 2009 যে সিডর আর কি যেন সাথে হলো আইলা, তখন তো আমি মন্ত্রণালয়, তখন আমি জয়েন্ট সেক্রেটারি মন্ত্রণালয়, আমি নিজে হেলিকপ্টারে গেছি, যে বরিশালে নামছি, মন্ত্রী মহোদয় ছিলেন সাথে। আপনারা বিশ্বাস করেন পানির স্রোত যাচ্ছে, বাঁধ ভেঙে নিয়ে গেছে, এই বাঁধের উপরে ঘর করছে, এই যে এইভাবে ঘর করলে ওরা একটু আঘাত লাগে, দুর্বল হয়, ওয়াশ আউট হয়ে গেল। এখন এইটা ঠেকাতে হবে, পানিটা ভিতরে জোরে ঢুকছে, বাঁশের একটা লাইন পুঁতছে, বড় বড় আস্ত বাঁশ দিয়ে বালি সিমেন্ট মিশানো বস্তা ফেলছে, সব সহ ওয়াশ আউট হয়ে যাচ্ছে। মানে পানির ফোর্স হঠাৎ করে এত বেশি বেড়ে যায়, আমি দাঁড়ালোটা কি, এই ক্ষতিটা আমি নিজেই করছি না? আমি মনে করি আপনারাই রাইট পারসন, ইউ উইল বি দি কি বলবো অ্যাম্বাসেডার অফ গভর্নমেন্ট, যে শিক্ষিত গ্রাজুয়েটরা যাদের বাড়ি ওইদিকে যদি যে বলেন যে না আপনারা দয়া করে এই কাজটা করবেন না, আপনারা নিজে ছোট ছোট একটা সংগঠন গড়ে তোলেন ক্লাবের মতো, দেখবেন কাজে লাগবে এবং ইউনিভার্সিটি থেকে তখন সাপোর্ট পাবেন আপনারা। এই যে মানব সৃষ্ট দুর্যোগটা কোনো না কোনোভাবে প্রকৃতির উপর একটা প্রভাব পড়ছে, তো এই জায়গাটাতে আমাদের করণীয়টা কি? মনুষ্য সৃষ্টি দুর্যোগ কিন্তু স্টপ করা খুব কঠিন বিষয় না, শুধু দরকার হলো যে সচেতনতা, যে না আমরা এটা করব না, করা উচিত না। আমি মনে করি এই অনুষ্ঠানটাও একটা বড় সচেতন, দিস প্রোগ্রাম ইজ ভেরি ইফেক্টিভ অ্যাওয়ারনেস প্রোগ্রাম। চাকরি জীবনের প্রথম থেকেই কোনো না কোনোভাবে দুর্যোগ ব্যবস্থাপনায় সম্পৃক্ত ছিলেন, তো এই দীর্ঘ কর্মজীবনে আপনার যদি দুর্যোগ ব্যবস্থাপনায় কোনো স্পেশাল কোনো অভিজ্ঞতা থাকে যেটাতে আপনি সরাসরি সম্পৃক্ত ছিলেন, যেটা আপনি মনে করেন যেটা শিক্ষণীয় এবং সাধারণ জনগণকে জানানো উচিত, এই ধরনের যদি কোনো কিছু থাকে আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন।
একটা খুব ভালো অভিজ্ঞতা আমার আছে যে আইলাতে আমরা গেলাম, ওই সাধারণ জনগণ সব লাইন দিয়ে দাঁড়িয়েছে, ওইখানে মাটি কাটছে, মাটি ওই যে হ্যান্ড টু হ্যান্ড কোমর পানিতে সবাই দাঁড়ানো, খাওয়ার নিশ্চয়তা নাই, বিশ্রাম নাই, ঘুম নাই, প্রত্যেকে মাটি কাঁধে কাঁধে নিয়ে নিয়ে ওই বাঁধটা মেরামত করছে। ওখানে একটা টিম আছে, তারা নিজেরাই, আমরা কোনো টাকা দেই নাই, তারা নিজেরা ওইগুলো প্রোটেকশন দেওয়ার চেষ্টা। এই যে একটা অভিজ্ঞতা আমি দেখলাম যে আমাদের মানুষের মধ্যেই তো জীবনী শক্তি আছে, প্রচুর জীবনী শক্তি। স্যার, আপনার অনেক মূল্যবান কথা শুনছিলাম। সময় স্বল্পতার জন্য আমাদের অনুষ্ঠান আজ এখানেই শেষ করতে হচ্ছে। অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে উপস্থিত গ্যালারিতে অংশগ্রহণ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আশা করব চ্যানেল আই দুর্যোগ নিয়ে আরও অনুষ্ঠান করা উচিত। দর্শক, যে কোনো দুর্যোগে ব্যক্তি সচেতনতাই পারে জানমালের রক্ষা করতে। আমরা যদি ব্যক্তি স্বার্থ বা প্রতিহিংসায় সৃষ্ট এমন দুর্যোগকে না বলি, তবেই সত্যিকারের দেশপ্রেমের পরিচয়ে গর্বিত হতে পারবো, সেই সাথে মোকাবেলা করতে পারবো যে কোনো দুর্যোগ। আজ এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মানসুরুল হক। দেখা হবে আগামী পর্বে।